মামলাতেই কিন্তু সিবিআই চার্জশিট দিয়েছিল এবং সেখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছিল। অফিসের সামনে তারা ঝামেলা করছিল বলে তাই জন্য তারা তাদেরকে 1 নাম্বার দিয়ে পাশ করিয়ে তাদের 269 জনের আলাদা একটা প্যানেল বের করে। একটি সিলেকশন প্রসেস হবে, সেখানে প্যানেল তৈরি হবে, প্যানেলটা পাবলিক ভিউর জন্য পাবলিশ করে। টেস্ট নেওয়াই হয়নি, শুধু 2টো প্রশ্ন করে বা ইন্টারভিউ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া। প্যানেলে নেই, তারা কোথাও তাদের নাম নেই, অথচ তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। অনেক যুদ্ধ করে আরটিআই করে তো কেউ বলছে না যে টেট 2012-তে দুর্নীতি হয়নি, কিন্তু সেই নিয়ে সেই তথ্য প্রমাণ ক্যান্ডিডেটদের কাছে নেই। পাস সার্টিফিকেট দিয়ে কিন্তু পরবর্তী সব সিলেকশনেই বাধ্য হয়েছিল যে নিয়োগ প্রক্রিয়া 36,000 যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু বাতিল। 40 কোটি 50 কোটি সে কোনো মানে এক একটা ডিস্ট্রিক্টের থেকে হয়তো কালেক্ট করেছে এবং লিস্ট অ্যান্ড বাউন্সকে ইউজ করে কিভাবে টাকা নেওয়া হতো, কিভাবে মানুষকে মানে একটা সেই ওই চেন বিজনেসের মতন একটা খুলে ফেলা হয়েছিল, বিভিন্ন দালাল ছড়িয়ে দেওয়া হয়েছিল। টেট 2014, আবার কখনো কখনো বলা হচ্ছে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, মানে গোটা বিষয়টার একটু একসঙ্গে যদি বলেন যে গোটা বিষয়টা কিভাবে শুরু হয়েছে। দেখুন, আমাদের রাজ্যে তথা ভারতবর্ষে বর্তমানে যদি কেউ প্রাথমিকে বা উচ্চ প্রাথমিকে যদি কেউ শিক্ষক হিসাবে নিয়োগ পেতে চায়, তাহলে সেক্ষেত্রে তার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অন্য যে ক্রাইটেরিয়া আছে তার সঙ্গে তাকে টেট কোয়ালিফাইড হতে হবে। টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট, এটি একটি স্পেশাল টেস্ট যেটা কিনা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পূর্ণ আলাদা। যেমন মাধ্যমিক পাস করতে হবে, যেমন একটা নিয়োগ প্রক্রিয়ায় পাস করতে গেলে পার্টিসিপেট করতে গেলে একটা নিয়োগ প্রক্রিয়া যখন পার্টিসিপেট করবে, যেমন মাধ্যমিক পাস একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, টেটও সেই রকম একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যদি কেউ টেট না পাস করে তাহলে সে সিলেকশন প্রসেসে বসতে পারবে না। তাহলে সিলেকশন প্রসেসে বসার জন্য টেট হচ্ছে একটি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমাদের রাজ্যে টেট দুর্নীতি বা টেট কেলেঙ্কারি নিয়ে এত প্রশ্ন উঠছে, এত কথা উঠছে, কারণ কি আমাদের যে প্রাথমিকে যে নিয়োগ করে সেই পর্ষদ বা প্রাথমিক পর্ষদ বা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড, তারা কি করেছে, তারা টেটটাও যেমন কন্ডাক্ট করে, সিলেকশন প্রসেসটাও তারাই কন্ডাক্ট করে। তারা যখন টেট 2014 যখন কন্ডাক্ট করে, সেখানে দেখা গেছে, পরবর্তীতে জানা গেছে যে এই টেট নিয়ে বিশাল তারা দুর্নীতি করেছে। সেই দুর্নীতি ঢাকার জন্যই টেটের যে ওয়েমার্কশিট, সেই ওয়েমার্কশিট ক্যান্ডিডেটদের প্রোভাইড করা হচ্ছে না। সেই টেটের যে অরিজিনাল ওয়েমার্কশিট, সেই অরিজিনাল ওয়েমার্কশিট ডেস্ট্রয় করে দিচ্ছে। এবং যখন আপনি ডেস্ট্রয় করবেন কোনো ওয়েমার্কশিট, তখন আপনি কি করবেন? তখন আপনি একটা ছবি তুলে রাখবেন বা স্ক্যান করে রাখবেন, যেটা অরিজিনালের মতনই, যেটা কিনা যেটা মিরর ইমেজ, বেসিক্যালি ওয়েমার্কশিটের যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজও কিন্তু নেই। কি আছে, একটা ওয়েমার্কশিট যখন কেউ জানতে চাইবে যে আমি টেটে কত পেয়েছি, আমি কেন কোয়ালিফাই করলাম না, বা আমি কোয়ালিফাই করলাম আমি কম নাম্বার পেলাম কেন, যখন কেউ কিছু জানতে চাইবে সেটা তো তাকে প্রোভাইড করতে হবে ক্যান্ডিডেটদের। যখন ক্যান্ডিডেটরা পাচ্ছেন তখন দেখা গেল যে সেখানে একটা এডিটেবল কপি, যেটা কিনা আপনিও চাইলে এডিট করতে পারবেন বা অথরিটি চাইলেও এডিট করতে পারেন, এডিটেবল কপি ক্যান্ডিডেটদের প্রোভাইড করা হলো। সেখানে 2014 সালের টেট যেটার পরীক্ষা 2015 সালে হয়েছিল সেটা, হ্যাঁ 15 সালে যে পরীক্ষা টেট 2014 যে ওয়েমার্কশিটগুলো, সেই ওয়েমার্কশিটগুলো তাদের দুর্নীতি ঢাকার জন্য ইচ্ছাকৃতভাবে ডেস্ট্রয় করে দেওয়া হলো। এসএসসির ক্ষেত্রেও দেখা গেছে যে তারা কিন্তু মিরর ইমেজ রেখেছিল। সিবিআই যেটা তদন্ত করে উদ্ধার করেছে সেটা কিন্তু মিরর ইমেজ পাওয়া গেছে, কিন্তু প্রাইমারি বোর্ড আবার একটু চালাকি করেছে, আমরা সেই প্রমাণটাও রাখবো না, আমরা একটা এডিটেবল কপি রাখবো। সেখানে কিন্তু মিরর ইমেজ নেই। সেই জন্য একটি মামলায় জাস্টিস রাজাশেখর মান্তা বাধ্যতামূলকভাবে একটা অর্ডার দিয়েছিলেন যে যেখানে কিনা বলেছিলেন যে আনএথিক্যাল যারা হ্যাকার আছে তাদের থেকেও হেল্প নিতে পারেন চাইলে ইনভেস্টিগেশন অথরিটি, যাতে টেটের ওয়েমারটা উদ্ধার করা যায় বা টেটের অরিজিনাল ওয়েমার বা ধরুন মিরর কপি, অরিজিনাল তো ওরা ডেস্ট্রয় করে দিয়েছে, অরিজিনাল বোধহয় আর উদ্ধার করার সম্ভাবনা খুবই কম, কিন্তু যে মিরর ইমেজটা যেটা অরিজিনালের মতন সমান, যেখানে এডিট করা যাবে না, সেই কপিটা কিন্তু আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন অথরিটিরা চেষ্টা করছে সেটা যাতে উদ্ধার করা যায় এবং সেই নিয়ে মামলাও চলছে, সিবিআই ইনভেস্টিগেশনও চলছে। সেই মামলা এখনো পর্যন্ত হাইকোর্টে পেন্ডিং, সেটা শুনানি হবে নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি, সেটা তখন দেখা যাবে সেটা কি হবে। এছাড়াও দেখা গেছে পরবর্তীতে টেট
কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে যখন 2016 অ্যাডভার্টাইজমেন্ট হলো, যখন 42,949 জনের একটা ভ্যাকেন্সি দিয়ে যখন অ্যাডভার্টাইজমেন্ট হলো, সেখানে দেখা গেল যে ওই প্রাইমারি বোর্ড আপনার যখন সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট করলো সেখানে হিউজ দুর্নীতি করলো। সেখানে ধরুন যারা ফেল, যারা টেটে পাসই করতে পারেনি তাদেরকে ধরুন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, যাদেরকে তারা নিজেরা অ্যাকনলেজ করেছে বিভিন্ন এফিডেভিট দিয়ে যে সেখানে তারা 269 জনের একটা প্যানেল, স্পেশাল প্যানেল বার করেছে, যেখানে বলছে যে আমাদের অফিসের সামনে অ্যাজিটেট করছিল বলে আমরা তাদের 1 নাম্বার করে দিয়ে পাস করে দেখিয়ে দিই। তারা সেখানে গিয়ে আন্দোলন করছিল, বেসিক্যালি তারা ওখানে আন্দোলন করছিল যে আমাদের সেই জন্য কোনো যে ওদেরকে কেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, সেই জন্য এটা একটা এফিডেভিট দিয়ে তারা বলেছেন যে সেখানে অফিসের সামনে তারা ঝামেলা করছিল বলে তাই জন্য তারা তাদেরকে 1 নাম্বার দিয়ে পাশ করিয়ে তাদের 269 জনের আলাদা একটা প্যানেল বের করে। সেটা কখন বলল? যখন একটি ক্যান্ডিডেট, আমাদেরই একটি ক্যান্ডিডেট, একটা পিটিশনার সৌমেন নন্দী যখন এসে কোর্টে মামলা করলো তখন বলল। তাহলে এই কথা কিন্তু আগে আসেনি, সেটা তারা 2017 সালে করেছে, সেটা রিভিল হলো 2022 সালে এসে, যখন মামলায় জজ সাহেব জানতে চাইলেন যে কেন এইরকম হয়েছে। কারণ আমাদের যে পিটিশনার ছিল সে আরটিআই করে জানতে পেরেছিল হুগলি ডিস্ট্রিক্টের এরকম 18-20 জন যারা কিনা টেট পাস করেনি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। যখন সে অভিযোগ উঠলো তখন এই অথরিটি এসে বলল, এই একটা অজুহাত দেওয়ার চেষ্টা করলো যে এরকম ওদেরকে 1 নাম্বার দিয়ে আমরা পাস করিয়ে দিয়েছি এবং তারপরে আমরা ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। মানে এটা কি ওই 42,000 সামথিং এর মধ্যে নাকি তার বাইরে? 42,000 এর বাইরেই 42,000 অ্যাপয়েন্টমেন্ট ওরা দিয়েছে এবং এটার যে ইন্টারমিডিয়েট কত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা কেউ জানে না। মানে এখন পর্যন্ত টোটাল কত শিক্ষক হয়েছে না সেটা জানে না, কিন্তু ওরা যে মেরিট লিস্ট পাবলিশ করেছিল সেখানে কিন্তু বলেছে 42,949 জনেরই ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। কিন্তু দেখা গেছে যা ভ্যাকেন্সি তার থেকে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে অনেক ডিস্ট্রিক্টে। সেই সময় বোর্ড অ্যাপয়েন্টিং অথরিটি ছিল, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিত কাউন্সিলের মাধ্যমে, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে কাউন্সিল থাকে সেই কাউন্সিলের মাধ্যমে, এবং কাউন্সিল জেলা ভিত্তিকে কিন্তু সেই সময় অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। সেই জেলা অনুযায়ী যা ভ্যাকেন্সি সেই সময় পাবলিশ করেছিল, সেই ভ্যাকেন্সির অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। যেমন আপনাকে আমি উদাহরণ হিসাবে কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি, যে ধরুন বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেমন আমি মুর্শিদাবাদের কথাই ধরুন বলি। মুর্শিদাবাদে দেখা গেছে যে আপনার ভ্যাকেন্সি ছিল, সেই সময়ে আরটিআই অ্যান্সার করে বিভিন্ন পিটিশনাররা পেয়েছে, ভ্যাকেন্সি ছিল হয়তো 3,046 জন, 3,046 জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, সেখানে ভ্যাকেন্সি ছিল 2,822টা। তাহলে আপনার 224টা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। এইরকম ঘটনা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, যেমন নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম ঘটনা করেছে। যা ধরুন যে ভ্যাকেন্সিগুলো পাবলিশ হয়েছিল তার থেকে অনেক এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এই জন্য কতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কারা অ্যাপয়েন্টমেন্ট পেলো, সেই ডিটেলস কিন্তু কোনো দিন একাধিকবার পিটিশনাররা বা ধরুন যারা ক্যান্ডিডেট যারা পার্টিসিপেট করেছিল তারা একাধিকবার জানতে চেয়েছে, সেই লিস্ট কিন্তু আজ পর্যন্ত কোথাও পাবলিশ হয়নি। এবং প্যানেল, একটি সিলেকশন প্রসেস হবে, সেখানে প্যানেল তৈরি হবে, প্যানেলটা পাবলিক ভিউর জন্য পাবলিশ করে দেবে, সেটাই তো হওয়া উচিত যে কোনো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে। কিন্তু ওনারা কি করলো, যে প্যানেল আজ পর্যন্ত পাবলিশ করলো না, প্যানেলে ধরুন কারা অ্যাপয়েন্টমেন্ট পেলো সেটাই জানতে পেলো না। ধরুন একজন ক্যান্ডিডেট সে জানতে চাইতেই পারে যে কে কে অ্যাপয়েন্টমেন্ট পেলো বা সে কেন অ্যাপয়েন্টমেন্ট পেলো না। একজন ক্যান্ডিডেট একদম মেনে নেবে সে যোগ্য নয়, তার থেকে যোগ্যতম ব্যক্তি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাহলে তার কোনো অভিযোগ থাকবে না এবং কোর্টও সেক্ষেত্রে কোনো মামলা কিন্তু এন্টারটেন করবে না যদি সেই রকম থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ করাপশান, হিউজ পরিমাণ দুর্নীতি হয়েছে। যারা ফেল ক্যান্ডিডেট তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছে, যে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট সেগুলো হয়ে যাচ্ছে, যেটা তো আপনার এসএসসির ক্ষেত্রেও দেখা গেছে। সে ঠিক একইভাবে প্রাইমারি আরও কারুকার্যযুক্তভাবে তারা আরও বেশি করে দুর্নীতি করেছে এবং তারই মামলা, সেখানেই একটি মামলাতে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি রায় দিতে বাধ্য হয়েছিলেন যে সেখানে একটি মিনিমাম যে একটা এক্সামিনেশন হতো, যে
এবং আরেকটা ছিল অ্যাপটিটিউড টেস্ট। সেখানে দেখা গেছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়াই হয়নি, শুধু দুটো প্রশ্ন করে বা ইন্টারভিউ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। অথচ তাদের মার্কস দেওয়া হয়েছে অ্যাপটিটিউড টেস্টে। সেই জন্য যারা আনট্রেন্ড ক্যান্ডিডেট 36,000-এর মতন অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছিল। এবং তার একটা মেকানিজম বলেছিল কিভাবে কি হবে, সেটা পরবর্তীতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় এবং সুপ্রিম কোর্ট রিমান্ড ব্যাক করে আমাদের হাইকোর্টে। সেই মামলাটিও পেন্ডিং। সুতরাং 32,000-এর ভাগ্য কি হবে সেটাও এখনও কিন্তু হাইকোর্টে ঝুলে আছে। যে আপাতত স্টে অর্ডার আছে ঠিক কথাই, কিন্তু আলটিমেটলি কি হবে, তাদের চাকরি থাকবে কি থাকবে না, নাকি আবার নতুন করে সিলেকশন প্রসেস যেমন এসএসসিতে হতে চলেছে সেরকমভাবে আবার নতুন করে সিলেকশন প্রসেস হবে কি না। এবং সেক্ষেত্রেও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল যারা কিনা যদি কারোর এজ বার হয়ে যায় তারাও কিন্তু সেই এজ বারটা তাদের নতুন করে যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না, যেমন এই এসএসসির ক্ষেত্রেও বলা হয়েছে। সুতরাং সেটা কিন্তু এখনো পর্যন্ত ডিভিশন বেঞ্চে সেটা পেন্ডিং, সেটা দেখা যায় 32,000-এর কি হবে সেটা নিয়ে। এছাড়াও প্রাথমিকে কিন্তু আরও অনেক রকম অনেকভাবে দুর্নীতি করেছে প্রাইমারি বোর্ড। যেমন ধরুন আপনার অনেক হয়েছে যে তারা নিজেরা স্বীকার করেছে যে তারা কোনো প্যানেলে নেই, তারা কোথাও তাদের নাম নেই, অথচ তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এরকম 98 জনের এরকম নাম প্রাইমারি বোর্ড নিজেরা স্বীকার করেছে এফিডেভিট দিয়ে যে এরকম ক্যান্ডিডেটও তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এরকম ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আজকে কোর্টের চাপে পড়ে বিভিন্ন সময় বিভিন্ন তারা এসে এরকম স্বীকার করছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই সংখ্যাটা কতটা দুর্নীতি করেছে সেটা যতক্ষণ না পুরো প্যানেল আমরা হাতে পাচ্ছি, পুরো প্যানেল আমাদের কাছে আসছে, ততক্ষণ কিন্তু কেউ বলতে পারবে না যে অ্যাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট কত। এবং এছাড়াও দেখা গেছে যে বোর্ড বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ট্যান্ড নিয়েছে। কখনো বলেছে যে আমরা ওয়েমার শিট দেব না, আবার কখনো বলেছে যে আমরা ওয়েমার শিট দেব। ওয়েমার শিট দেওয়ার নাম করে কিন্তু তারা একটা ওই ডিজিটাল ওয়েমার বলে একটা তারা নাম দিয়েছে, সেই ডিজিটাল ওয়েমার দিচ্ছে। এবং সেখানে কিন্তু দেখা গেছে যে মার্কসটা তাদেরকে দেওয়া হয়েছে ইজিলি সেই মার্কসটা কিন্তু আপনার এডিট করা যাবে, চাইলেই আপনি আপনার মতন করে একটা মার্কস বসিয়ে নেবে। সুতরাং এখানে বলা যায় যে যখন টাকা দিয়েছে সে টাকার বিনিময়ে তার মার্কসটা পরিবর্তন করে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এটার মানে বলতে অবকাশ রাখে না যে সেই প্রসেসেই তারা করেছে। এবং এছাড়াও আরও যে কত রকম দুর্নীতি আছে সেটা তো ধরুন রিজার্ভেশন ভায়োলেশন। যেমন ধরুন এসসি একজন ক্যান্ডিডেট, সেখানে দেখা গেছে উত্তর 24 পরগনায়, সেখানে দেখা গেছে সে 18 পেয়েছে বা 18 পয়েন্ট সামথিং পেয়েছে, অথচ যে 11 পেয়েছে জেনারেল ক্যাটাগরিতে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল, এসসি ডিপ্রাইভড হলো। এগুলো তো ধরুন তারা নিয়ম নীতি ফলো করতে তারা ঠিক মতন ফলো করেনি সেটা যেমন রয়েছে, আবার ইচ্ছাকৃতভাবে দুর্নীতি সেইগুলোও কিন্তু প্রাইমারি সিলেকশন প্রসেসে রয়ে গেছে। না, আপনারা কিভাবে এই মামলার সঙ্গে যুক্ত হলেন, মানে কোন কেসের মাধ্যমে প্রথমে এই এসএসসি মতনই প্রাথমিকের মামলাগুলো সামনে আসলো, দুর্নীতিগুলো সামনে আসলো? দেখুন, প্রাথমিকের মামলা অনেক দিন ধরেই চলছে এবং অনেক ক্ষেত্রে অনেক পিটিশনার আমাদের কাছে এসছে এবং ধরুন তারা তথ্য জানার জন্য অনেক লড়াই করতে হয়েছে। ধরুন 16 সালের সিলেকশন প্রসেস সেটা কমপ্লিট হয়েছে ধরুন 17 সালের শেষের দিকে, কিন্তু সেখানে দেখা গেছে 17 সাল থেকে তারা প্রচুর আরটিআই করেছে, প্রচুর তথ্য জানার জন্য। 16 সালের নিয়োগটাকে কেন্দ্র করে 17 সালে তারা আরটিআই করেছে। 16 সালের তো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, নিয়োগটা কমপ্লিট হয়েছে 17 সালে, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগ প্রক্রিয়া, ধরুন ইন্টারভিউ হবে, তারপরে তার মেরিট লিস্ট, তাদের প্যানেল তৈরি হবে, তারপরে তো অ্যাপয়েন্টমেন্ট দেবে। সেই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু দেওয়া হয়েছিল 17 সালে। সেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর থেকে প্রচুর ক্যান্ডিডেট অনেক লড়াই করে, অনেক যুদ্ধ করে, আরটিআই করে, বিভিন্ন সময় আরটিআই করে, আরটিআই রিপ্লাই পায়নি, আবার করেছে, একাধিকবার আরটিআই করে তারা এই তথ্যগুলো জোগাড় করেছে। আজকে যেগুলো আপনাদের সামনে আছে যে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, তারপরে যাদের কিনা প্যানেলে নাম নেই, আউট অফ প্যানেল যাদের নাম এসছে তাদের অ্যাপয়েন্টমেন্ট, তারপরে যারা ফেল ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট। এখানে ওই 269 যে স্বীকার করেছিল সেক্ষেত্রে কিন্তু ওরা এফিডেভিটে বলেছে 1 নাম্বার করে বাড়িয়েছি। সেই মামলা যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে কিন্তু তারা ওই যে ডিজিটাল ওয়েমার শিট দিয়েছিল সেখানে কিন্তু তারা ওই ওয়েমারগুলোও দিয়েছিল। সেখানে দেখা গেছে 1 নম্বর না, অনেকের হয়তো 16-17 নম্বর করে কম আছে, অনেকে 67 পেয়ে হয়তো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। সুতরাং কোর্টের কাছে এসেও কিন্তু তারা একাধিকবার মিথ্যে কথা বলেছে তাদের নিজেদের দুর্নীতি ঢাকার জন্য, নিজেদের গা বাঁচানোর জন্য। প্রাইমারির ক্ষেত্রে একাধিকবার এই মিথ্যে কথা বলেছে। আর একটা বিষয় হচ্ছে 2014 যে টেটটা, সেই টেটের সঙ্গে মানে 2014 সালে টেট শুরু হয়েছে
15-তে পরীক্ষা হয়েছে, 16 সালে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং 17 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু মানে নিয়োগ হয়েছে। মানে এটা 2014-র যে কেসটা বলা হয় সেটা মানে 17 সাল অবধি চলেছে। না দেখুন, টেট হচ্ছে, আমি বারবারই বলছি, টেট হচ্ছে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার থেকে আলাদা। টেট পাশ করা মানে কিন্তু এমন নয় যে তাকে নিয়োগ প্রক্রিয়ায় বসতেই হবে। টেট পাশ করা ক্যান্ডিডেট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সে পেল সিলেকশন প্রসেসে বসার জন্য, এবং প্রাথমিকের টেট হয়, উচ্চ প্রাথমিকের টেট হয়। সেক্ষেত্রে প্রাথমিকের টেট যারা পাশ করবে তারা প্রাথমিক যে নিয়োগ প্রক্রিয়া সেখানে বসার সুযোগ পাবে। এক্ষেত্রে বর্তমানে যে আমাদের এনসিটি যে একাডেমিক অথরিটি আছে, যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যে ডিটারমিন করে এখন বর্তমানে, সেই এনসিটি কিন্তু বলে দিয়েছে যে টেট বর্তমানে আগে 7 বছর ছিল, বর্তমানে হচ্ছে টেট পাস সার্টিফিকেট যে পায় ক্যান্ডিডেটরা টেটটা পাস করলে সেটার ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম। অর্থাৎ কেউ যদি টেট 2014 পাশ করে থাকে বা টেট 2017 পাশ করে থাকে, যেই যখন টেট পাস করবে তাকে কিন্তু একটা টেট সার্টিফিকেট প্রদান করা হবে, এবং টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু আপনার লাইফ টাইম থাকবে। এবং সেক্ষেত্রে ধরুন টেট পাস যে একবার করবে সে কিন্তু পরবর্তী যতদিন তার বয়স থাকবে বা আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে ততদিন পর্যন্ত কিন্তু সে ওই টেট পাস সার্টিফিকেটটা দিয়ে, সে 14 হোক 17 হোক সে যেটাই হোক না কেন, আপনার টেট পাস সার্টিফিকেট দিয়ে কিন্তু পরবর্তী সব সিলেকশনেই বসতে পারবে। অর্থাৎ 2014 যারা টেট পাস করেছিল তারা যেমন 16 সালে সিলেকশন প্রসেসেও বসেছিল, তারা 20 সালে সিলেকশন প্রসেসেও বসেছে, 22 সালে সিলেকশন প্রসেসেও বসেছে। তাই টেট এবং সিলেকশন প্রসেস কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। আর সেক্ষেত্রেই প্রথম যে টেটটা হয়েছে মানে 2014-তে, সেই টেটেই আপনার গিয়ে হচ্ছে গন্ডগোল শুরু হলো। একদমই একদমই। তারা তো 2014 সালে টেটের সমস্যা বা দুর্নীতি 2017, 2016, 17 এমনকি 20 এবং 22-এর ক্ষেত্রেও সেটা, সেই জন্যই তো, সেই জন্য হ্যাঁ হতেই পারে, সেটা হতেই পারে যদি দেখা যায় যে দুর্নীতি হয়েছে এবং সেটা যদি কোর্টের কাছে আসে হতেই পারে, সে নিয়ে নিয়োগ ক্যান্সেলও হতে পারে। সেই জন্যই অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের ভাগ্য, যারা 2014-তে পাশ করেছে তাদের ভাগ্য অনেকটা এই যে মামলায় কি হবে তার উপর নিশ্চিতভাবে তাদের ভাগ্যও নির্ভর করবে। এবং সেক্ষেত্রে বলার বিষয় হচ্ছে যে টেট 2014-তে যে দুর্নীতি হয়েছে সেটা আমাদের সকলের সামনে এসছে। টেট 2012-তে যে দুর্নীতি হয়নি এটা কিন্তু কেউ বলছে না যে টেট 2012-তে দুর্নীতি হয়নি, কিন্তু সেই নিয়ে সেই তথ্য প্রমাণ ক্যান্ডিডেটদের কাছে নেই। কিছু প্রমাণ হয়তো তাদের কাছে আছে কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয় প্রমাণ করার জন্য যে সেখানে দুর্নীতি হয়েছে। সেই জন্য 2012 নিয়ে কেউ কথা বলছে না। 2014-তে এত হিউজ পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই জন্য 2014 টেটের কথা উঠছে, এবং একাধিকবার বহু ক্যান্ডিডেট চেয়েছে তাদের ওএমআরে। সেখানে দেখা গেছে ওএমআরের এমন অনেক ক্যান্ডিডেট আছে তাদেরকে যখন টেটের রেজাল্ট পাবলিশ হয় তখন দেখা গেছে তাদেরকে দেখানো হয়েছে যে ইউ আর নট কোয়ালিফাইড। তার মানে সে জানলো যে আমি টেটে পাশ করিনি। তাহলে কি হলো, সে পরবর্তী সিলেকশন প্রসেসগুলোতে বসতে পারলো না। এবং পরবর্তী যখন 2022 সালে এসে এটি লিস্ট পাবলিশ হলো কোয়ালিফাইড ক্যান্ডিডেট, টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের, তখন দেখা গেল সেই ক্যান্ডিডেটের নামটা টেট কোয়ালিফাইডের ক্যান্ডিডেটে এলো। এরকমও যেমন প্রচুর মিস্টেক আছে। এছাড়াও ধরুন যাদের এক্সামটেড ক্যাটাগরি আছে, তাদের এক্সামটেড ক্যাটাগরি হয়তো তারা এক্সামটেড ক্যাটাগরি হিসাবে ফর্ম ফিল আপই করেনি, তাদের এক্সামটেড ক্যাটাগরিতে ঢুকিয়ে তাদেরকে কম মার্কসেই পাশ করিয়ে দিয়েছে। এরকমও যেমন অ্যানোমালিজ আছে। সেখানে এতটা পরিমাণ অ্যানোমালিজ আছে যে সেখানে কোর্ট বাধ্য হয়েছিল যে নিয়োগ প্রক্রিয়া 36,000 যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু বাতিল করতে। মানে অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ এখন এই মামলা বর্তমানে কোন অবস্থায় রয়েছে? এই মামলা অভিজিৎ গাঙ্গুলি চাকরি বাতিল করলেন, তারপর যখন সিঙ্গেল বেঞ্চ যখন চাকরি বাতিল করেছিল সেখানে কিন্তু একটি গ্রাউন্ড ছিল, তার মধ্যে সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। যে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে সেখানে রুলসে বলা আছে কিসের জন্য কত মার্কস বরাদ্দ থাকবে। সেখানে ইন্টারভিউ মার্কসের জন্য যেমন 5 মার্কস বরাদ্দ, সেরকম অ্যাপটিটিউড টেস্টের জন্যও কিন্তু 5 মার্কস বরাদ্দ ছিল। সেক্ষেত্রে দেখা গেছে যারা ইন্টারভিউ বোর্ড ছিল, সেই ইন্টারভিউ বোর্ডের যারা সদস্য ছিল তাদেরকে কিন্তু পার্সোনালি ডেকে পাঠানো হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, এবং যারা পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট ছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু বলেছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। মানে অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চের একদমই তাদেরকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে উনি ডেকে এনেছিলেন এবং প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছিল যে যাদেরকে ডাকা হয়েছিল প্রত্যেককে তাদের প্রশ্ন করা হয়েছিল যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে কিনা। সেক্ষেত্রে কোর্ট কিন্তু দেখেছে, সিঙ্গেল বেঞ্চ দেখেছে যে
অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, এবং সেক্ষেত্রে যারা ট্রেন ক্যান্ডিডেট ছিল তাদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্টের 5 মার্কসটা অতটা রেলিভেন্সি রাখেনি। কারণ কি, যারা ট্রেন ক্যান্ডিডেট ছিল তাদের জন্য ওই ট্রেনিং কোয়ালিফিকেশনের জন্য 15 নম্বর বরাদ্দ ছিল। যেহেতু তারা 15 নম্বর পেয়ে অলরেডি তারা জোন অফ কনসিডারেশনেই চলে যাবে, সেই জন্য আর যারা ট্রেন ক্যান্ডিডেট ছিল তাদের চাকরি আর হস্তক্ষেপ করেনি, কিন্তু যারা আনট্রেন ক্যান্ডিডেট ছিল তাদের চাকরি কিন্তু বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হয়েছিল। তারপরে সরকারের কি কি পদক্ষেপ ছিল? তারপরে সেটা আপনার ডিভিশন বেঞ্চে যায়, তারপর সেটা সুপ্রিম কোর্ট যায়, সেটা আবার ফিরে আসে। বর্তমানে সেটা ডিভিশন বেঞ্চে পেন্ডিং, এখন বর্তমানে জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে পেন্ডিং, সেটা দেখা যায় কি হবে। এছাড়াও এই ধরুন অ্যাপটিটিউড টেস্টের দুর্নীতি বাদ দিয়েও আরও অনেক দুর্নীতি করেছে, সেই সব মামলাগুলোও পেন্ডিং। যেমন আপনার আমাদের সৌমেন নন্দী, যেখানে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার আছে, যেখানে সিবিআই ইনভেস্টিগেট করছে যে ওএমআর শুটগুলো এবং কী কী করাপশন হয়েছে, কেমন কী রকম কী করাপশন হয়েছে, সেই ইনভেস্টিগেশন প্রসেসও কিন্তু এখনও বর্তমানে চলছে। আগামী দিনে এই যে আপনার কলকাতা হাইকোর্টের যে শুনানির সম্ভাবনা রয়েছে, আগামী কতদিনের মধ্যে সেটা তো বলা যায় না, কিন্তু সেখানে ওই সৌমেন নন্দীর মামলাতেই আপনারা দেখবেন বিভিন্ন রাজনৈতিক নেতা বা ধরুন যারা ফিল্মের বিভিন্ন অভিনেতা রয়েছে তাদেরও কিন্তু নাম জড়িয়েছে, এবং সেখানে এফিডেভিট দিয়ে বা ধরুন যে চার্জশিট এসছে প্রাথমিকের ক্ষেত্রে, সেখানেও কিন্তু যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু এসছিল। এবং আপনারা জানেন ওই কাকুর কণ্ঠের কথা বলা হয়েছে, যেখানে লিপস অ্যান্ড বাউন্সের নাম এসছে, এবং সেখানে দেখা গেছে যে মানে হিউজ পরিমাণ টাকা নিয়ে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয়েছে, এবং সেখানে 40 কোটি 50 কোটি সে কোনো মানে এক একটা ডিস্ট্রিক্টের থেকে হয়তো কালেক্ট করেছে, এবং সেগুলো ধরুন পরবর্তীতে যে নাম্বার 2 তার কাছে পৌঁছেছে, এবং সেই নিয়ে করাপশন হয়েছে এবং টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে প্রত্যেককে, এবং সেই জন্যই কোর্ট বারবার হস্তক্ষেপ করেছে এবং ইনভেস্টিগেশন প্রসেস চলছে। আশা করি ইনভেস্টিগেশন প্রসেসে আরও যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো রিভিল হবে। মানে যে চার্জশিটটা সিবিআই দিয়েছে কিছুদিন আগে, তার সঙ্গে এই কেসের সঙ্গে আলাদা সম্পর্ক রয়েছে নাকি একই সম্পর্ক? না না, ওই যে সৌমেন নন্দীর মামলায় আপনি যদি তার কেস নাম্বারটা দেখেন, ওখানে দেখতে পাবেন সৌমেন নন্দীর মামলাতেই কিন্তু সিবিআই চার্জশিট দিয়েছিল, এবং সেখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছিল, এবং সেখানেই কিন্তু দেখা গেছে, সেখানেই ওই টাকার কথা কিন্তু বলা আছে যে লিপস অ্যান্ড বাউন্সকে ইউজ করে কিভাবে টাকা নেওয়া হতো, কিভাবে মানুষকে মানে একটা সেই ওই চেন বিজনেসের মতন একটা খুলে ফেলা হয়েছিল, বিভিন্ন দালাল ছড়িয়ে দেওয়া হয়েছিল পাড়ায় পাড়ায় বা ডিস্ট্রিক্টে যারা ওই টাকাগুলো কালেক্ট করতো টাকা বেচার নাম করে, চাকরি বেচার নাম করে তারা টাকাগুলো কালেক্ট করতো। একদমই সেখানে ধরুন এরকমও জানা গেছে 7 লাখ থেকে শুরু করে সেই দর হয়তো 15 লাখ পর্যন্ত পৌঁছেছে, যেমন যার একদমই সেখানে দেখা গেছে, সেখানে অনেক মামলায় সেগুলো রিভিলও হয়েছে যে সেই এইরকম রেটে সব চাকরিগুলো বিক্রি হয়েছে।